হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট শো বিটস অ্যান্ড বাইটস। আমি বাপ্পাদিত্য। কারণ এই আইনে আপনি শুধুমাত্র নাগরিকত্বের আবেদন করতে পারবেন। বাই চান্স যদি আপনার আবেদন ক্যান্সেল হয়ে যায়, তাহলে আপনার কি হবে, তখন আপনার স্ট্যাটাস কী হবে? কারণ আপনি যে মুহূর্তে আবেদন করলেন, আপনি কিন্তু ঘোষণা করে দিলেন রাষ্ট্রের কাছে যে আমি নাগরিক নই, আমি শরণার্থী হিসেবে এখানে বসবাস করছি গত 5, 10, 15, 20, 50 বছর। দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু আপনারা সতর্ক থাকবেন যে নাগরিকত্বের আবেদন করতে গিয়ে নাগরিকত্বটা হারিয়ে ফেলবেন না। আজকে গোটা দেশে একটা এই ধরনের একটা বিষয় হয়ে গেছে যে আপনি যদি কোনো একটা রাজ্যে বাংলায় কথা বলেন, তাহলে এক অংশের মানুষ প্রথমেই হচ্ছে আপনাদেরকে সন্দেহের চোখে তাকাবে যে আপনি বাংলায় কথা বলছেন, আপনি কি তাহলে বাংলাদেশি? এই ধরনের একটা আবহাওয়া গোটা দেশে খুব দুর্ভাগ্যজনকভাবে তৈরি হয়ে গেছে। আর সর্বোপরি রাজনৈতিক যে নেতা নেত্রীরা আছেন, তাদের প্রতি আমার আবেদন থাকবে, আপনারা মানুষকে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করুন। অকারণে ভোটের রাজনীতি করার জন্য বিভ্রান্ত করবেন না, কারণ এটা কিন্তু আর 5টা ভোটের ইস্যু নয়, এটা নাগরিকত্বের ইস্যু, সবথেকে বড় ইস্যু। এখানে ভোটের রাজনীতিটা দয়া করে আপনারা করবেন না, সঠিক তথ্য মানুষকে জানান। নমস্কার, বিটস অ্যান্ড বাইটস উইথ বাপ্পাদিত্যতে আজকে আমাদের আড্ডার বিষয় হচ্ছে সিএএ। এবং সমস্যা হচ্ছে, এটা নিয়ে আলোচনা করতে আসার সময় একটা বড় বিপদে পড়েছিলাম। সেটা হচ্ছে যে কার সঙ্গে এ বিষয়ে কথা বলবো। কারণ রাজনৈতিক যে প্রতিষ্ঠিত যে মুখগুলো আছে, তারা প্রতিদিন একই কথা বলে যাচ্ছে। এবং একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে প্রায় সবাই একটা জিনিস দাবি করছে, সেটা হচ্ছে আমি সত্যবাদী যুধিষ্ঠির, আর বাকি উল্টো দিকে যারা যা বলছে তারা সবাই মিথ্যেবাদী দুর্যোধন। তো এই যে জায়গাটা কিছুতেই, ফলে শঙ্কা আশঙ্কা ইত্যাদি প্রভৃতি সব চলতেই থাকছে। তো আমরা প্রথমে এইটা নিয়ে আজকে যার সঙ্গে আলোচনা করতে এসেছি, তাদের যে প্ল্যাটফর্মে ওনারা কাজ করছেন তার নাম হচ্ছে জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি। তার মুখপাত্র অনির্বাণ তলাপাত্র। নমস্কার আমাদের আলোচনায়। প্রথম অনির্বাণ, যেটা আমরা জিজ্ঞেস করতে চাইব সেটা হচ্ছে যে আপনাদের ফোরাম যেটার নাম হচ্ছে জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি, এগেনস্ট সিএএও কি? কারণ আমি এটা প্রশ্নটা এই জন্য করলাম, কারণ এই দুটোকে আলাদা করেই দেখানো হচ্ছে, ফলে সেটাতে আপনাদের অবস্থান কি? প্রথমে আমি একটা জিনিস আগে বলতে চাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক যে সমস্ত শক্তিগুলি রয়েছে, যারা বিগত 2018 সাল থেকে বিশেষত এই এনআরসি, তখন সিএবি ছিল, তারপরে সিএএ, এই নিয়ে যারা চর্চা করেছেন, তাদের সঙ্গে আমরা যারা জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি বা নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চে যারা রয়েছি, আমরা প্রাথমিক একটা তফাৎ আমরা করি। সেই তফাৎ হচ্ছে এটা যে রাজনৈতিক শক্তি যারা, তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিষয়গুলোকে তারা তাদের মতো করে পেশ করেন। আমরা পুরো বিষয়টাকে আইনি দৃষ্টিভঙ্গি থেকে দেখতে বেশি পছন্দ করি, বা আমরা সেটাই করে আসছি, কারণ এই বিষয়টা একটা আইনি বিষয়। এই এনআরসি এবং সিএএ এটি কিন্তু আমাদের দেশে সংবিধানে যে আইনগুলি রয়েছে সেই আইনগুলির মধ্য থেকেই তৈরি হয়েছে। ফলত কোনো রাজনৈতিক শক্তি বলবে যে এনআরসি সিএএ আলাদা, কেউ বলবে এনআরসি সিএএ একত্রিত। বিষয়টাকে বুঝতে গেলে আইন দিয়েই বুঝতে হবে। এবং আমি তাই সবার প্রথমে এটা বলবো যে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আজকে যার রুলস বেরিয়েছে, সিটিজেনশিপ অ্যাক্টের যে রুল বেরিয়েছে, যেটা এখন CAR 2024 বলা হচ্ছে, এগুলো সবকটাই আসলে একটি আইনের মধ্য থেকে বেরিয়েছে, যে আইনটি হচ্ছে CA 2003
অর্থাৎ নাগরিকত্ব আইন 2003। এই নাগরিকত্ব আইন 2003 এর মধ্যেই এনআরসির কথা বলা আছে, এর মধ্যেই এনপিআরের কথা বলা আছে, এবং এই আইনটি যেহেতু নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট, তারই সংশোধনী 2016-তে হয়েছিল এবং তারই সংশোধনী 2019-এ আইন হয়ে আসে। 16-তে বিধি প্রস্তাবিত বিল হয়েছিল, সিএবি ছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সেটা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয় 2019-এ। তো সেটা এই 2003-এর নাগরিকত্ব আইন থেকেই আসে। তাহলে সিএএ বা এনআরসি এটা কোনো আলাদা বিষয় নয়। এনআরসি এই সিএএ আইনের মধ্যে থেকে আসা একটি বস্তু, একটি বিষয়। তো সেই কারণে আমরা যখন বলছি যে জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি, আমরা আসলে এই আইনটা যে ভুল ত্রুটিগুলি আছে, যার মধ্য থেকে এনআরসি নামক এই ভয়ানক জিনিসটি উদ্ভব হয়েছে, আমরা তার বিরুদ্ধে, ফলে বাই ডিফল্ট স্বাভাবিকভাবেই আমরা এই যে সংশোধনী আইন ভুলভাবে যেটাকে করা হয়েছে তারও বিরুদ্ধে আমরা। আচ্ছা, এবারে ধরুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধনী, তো সংশোধনী মানে আগে একটা কিছু ছিল, এখন সংশোধন হলো। এক্স্যাক্টলি। তাহলে সেই যে সংশোধনটা হলো সেটার সেই পার্টটা যদি একটু হাইলাইট করেন যে কি সংশোধন হলো। দেখুন, বিষয়টাকে বুঝতে গেলে আমার মনে হয় আমাদেরকে একেবারে আমাদের দেশের স্বাধীনতার পর যে সংবিধান হয়েছিল সেই জায়গা থেকে আমাদেরকে ব্যাপারটাকে দেখা উচিত। তা না হলে মাঝখান থেকে যদি আমরা ব্যাপারটাকে ধরতে যাই তাহলে সেই সমস্ত সংশয় বা কনফিউশনগুলোই আসবে যেটা এখন দেশের অধিকাংশ মানুষের মধ্যে থাকছে। আমাদের দেশে সংবিধান প্রণয়ন হওয়ার পর প্রথম নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট এটা তৈরি হয় 1955 সালে। যে অ্যাক্টে নাগরিকত্বের সংজ্ঞা বলে দেওয়া হয়েছিল যে কারা এই দেশের, ভারতের, স্বাধীন ভারতের নাগরিক হতে পারবেন, এবং সেটা খুব সহজ সরল একটা তার সংজ্ঞা ছিল যে ভারতবর্ষের ভূখণ্ডে যিনি জন্মগ্রহণ করবেন তিনি এই দেশের নাগরিক। এবং এটা শুধুমাত্র ভূখণ্ড বলে নয়, আপনি যদি ভারতবর্ষের জলসীমায় বা বায়ুসীমাতেও জন্মগ্রহণ করেন তাহলেও আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারবেন। এটা ছিল 1955 সালের আমাদের নাগরিকত্ব আইন। পরবর্তীকালে যখন আসামে ভূমিপুত্র নিয়ে একটা সমস্যা যখন তৈরি হয়, সেই সময় এই নাগরিকত্ব আইনে বদল আনা হয় এবং সেখানে বলা হয় যে আপনি জন্মগ্রহণ করেছেন ভারতে, খুব ভালো কথা, কিন্তু দেখতে হবে আপনার বাবা কিংবা মায়ের মধ্যে কোনো একজন এই দেশের নাগরিক কিনা। যদি তিনি হন তাহলে নিশ্চিতভাবে আপনি এই দেশের নাগরিক হতে পারেন। কিন্তু 2003 সালে যখন কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল, বিজেপির সরকার, এনডিএ গভর্নমেন্ট যখন ছিল, সেই সময় আরেকটি সংশোধনী হয় যেটাকে আমরা সিএএ 2003 বলে জানি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 বলে জানি। সেখানে যে বদলটা করা হয় সেটা হচ্ছে এটা যে আপনি যদি জন্মগ্রহণ করেন 1987 সালের 1 জুনের পর, তাহলে বাই ডিফল্ট, বাই বার্থ আপনি এই দেশের নাগরিক হচ্ছেন না। আপনাকে প্রমাণ করতে হবে আপনার বাবা কিংবা মায়ের মধ্যে কেউ একজন এই দেশের নাগরিক, এবং প্রমাণ করতে হবে যে অন্যজন, অর্থাৎ বাবা যদি এদেশের নাগরিক হন তাহলে মা যদি এদেশের নাগরিক হন তাহলে বাবা, তিনি যে অবৈধ অনুপ্রবেশকারী বা ইল্লিগাল ইমিগ্রেন্ট নন, এটা প্রমাণ করতে হবে। এই প্রথমবারের জন্য ভারতবর্ষের নাগরিকত্ব আইনে একটি নতুন শব্দের অনুপ্রবেশ হলো, যেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। এর আগে কিন্তু ভারতবর্ষের আইনে এই সংজ্ঞাটা ছিল না বা এই টার্মটা ছিল না। যখন এই টার্মটাকে নিয়ে আসা হলো তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠল যে অবৈধ অনুপ্রবেশকারীটা কী, তার সংজ্ঞা কী হবে। কারণ ততদিনে আসাম অ্যাকর্ড হয়ে গেছে 1984-তে, এবং আসামে ভূমিপুত্রকে নিয়ে সেখানে একটা আন্দোলন চলছে। সেখানে এক ধরনের সংজ্ঞা হয়েছে যে 1971-এর 24শে মার্চের পরে যারা আসামে প্রবেশ করেছেন তারা আসামের ভূমিপুত্র নন, কিন্তু সেখানেও অবৈধ অনুপ্রবেশকারী সংজ্ঞা ছিল না। 2003-এ প্রথমবারের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অবৈধ অনুপ্রবেশকারী বা ইলিগাল ইমিগ্রেন্ট শব্দটা আসলো, এবং সংজ্ঞা হিসেবে তারা যখন যেটা বলল যে ভারতবর্ষের সংবিধানে আমাদের এই একটা কথা লেখা আছে যে 1948 সালের 19শে জুলাই এই যে তারিখটি, এই তারিখের পরবর্তী সময়ে যারা যারা পূর্ব বা পশ্চিম পাকিস্তান থেকে বিনা কোনো ভিসা, পাসপোর্ট বা অন্য কোনো নথিপত্র ছাড়া যারা কাঁটাতার পেরিয়ে ভারত ভূখণ্ডে এসছেন তারা হলেন
অবৈধ অনুপ্রবেশকারী। এবার আমাদের খেয়াল রাখা উচিত যে দেশভাগের যে সময়, সেই সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের সিনারিও কমপ্লিটলি আলাদা ছিল, সম্পূর্ণ আলাদা ছিল। পশ্চিম পাকিস্তানে যারা এসছেন অনেক ক্ষেত্রে তারা বর্ডার পেরোনোর সময় কিছু একটা চিরকুট পেয়েছেন, কোথাও একটা কোনো তাদের রেকগনাইজ করা হয়েছে যে এরা আসছেন। কিন্তু পূর্ব পাকিস্তানে আমাদের যে ঘরছাড়ারা বিভিন্ন এপাশ থেকে ওপাশে গেছেন বা ওপার থেকে এপারে এসছেন, তাদের অনেক ক্ষেত্রেই কিন্তু এই ধরনের কোনো তাদের ডকুমেন্ট ছিল না, কোনো তথ্য বা নথি ছিল না। ফলত এই যে তারিখটা, এই তারিখটাকে 2003-এ যে মুহূর্তে নাগরিকত্ব আইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, তার সঙ্গে সঙ্গে এই দেশে একটা বিশাল অংশের উদ্বাস্তু বাঙাল, যারা বাংলাদেশ থেকে এপারে এসছেন 1948 সাল থেকে আরম্ভ করে একেবারে আজকের তারিখও যদি কেউ এসে থাকেন, তাদের প্রত্যেকের নাগরিকত্বই একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। তো এই যে সংশোধনীটা যখন হয়, সেই সংশোধনীতে এই যখন বলা হচ্ছে যে প্রমাণ করতে হবে যে আমার বাবা কিংবা মায়ের মধ্যে কেউ অবৈধ অনুপ্রবেশকারী নয়, এই মারাত্মক জিনিসটা যখনই ঢুকে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই এবার দ্বিতীয় প্রশ্ন আসছে যে তাহলে এই অবৈধ অনুপ্রবেশকারী দেশের সরকার খুঁজে বার করবে কি করে। যে কারণে আমরা জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি বলি যে এনআরসি এবং সিএ কোনো আলাদা বিষয় নয়। তার কারণ হচ্ছে যে সিএ একটি নাগরিকত্ব আইন, যেখানে সংজ্ঞায়িত করা হচ্ছে যে কে আমার দেশের নাগরিক, কি বেসিসে তিনি নাগরিক হবেন। আর এনআরসি হচ্ছে সেই নাগরিকদেরকে খুঁজে তথ্যায়িত করার একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার একটা টেস্ট আমরা আসামে দেখতে পেয়েছি বিগত বছরে 2018-তে যেটা হয়েছে। এনআরসি হচ্ছে সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে খুঁজে বার করা যাবে যে অবৈধ অনুপ্রবেশকারী কারা, অর্থাৎ কারা ওই 1948-এর পর থেকে আমাদের দেশে প্রবেশ করেছেন এবং কারা আদতে এদেশের বাসিন্দা ছিলেন, তার প্রক্রিয়াটা হচ্ছে এনআরসি। আমরা সবসময় যে কথাটা সর্বোচ্চ স্বরে যে কথাটা আমরা বলছি, আসামে ঘটনা ঘটার পর থেকে যে পদ্ধতিতে এই নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিক খুঁজে বার করবার চেষ্টা চলছে, এই পদ্ধতি একটি ভুলে ভরা পদ্ধতি। এবং এই পদ্ধতির মাধ্যমে আজকের তারিখে আজ থেকে 70-75 সাল আগে কারা কিভাবে এখানে প্রবেশ করেছেন, কি নথি নিয়ে এসছেন, কিভাবে তারা এখানে বসবাস করছেন, আজকের দিনে খুঁজে বার করা সম্ভব নয়। যদি সেটা খুঁজতে যাওয়া হয় তাহলে আসামে যা হয়েছে সেই ঘটনাই ঘটবে। এদেশের যারা স্থায়ী বাসিন্দা, নাগরিক এবং যারা দীর্ঘদিন ধরে এই দেশে বসবাস করছেন, যার মধ্যে বহু জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, বহু আমাদের দেশের মন্ত্রী সাংসদেরা আছেন, মুখ্যমন্ত্রী আছেন বিভিন্ন রাজ্যের, তারা আছেন এবং আরও সাধারণ মানুষ যারা আছেন, তাদের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়ে যাবে। ফলত এই যে গোটা পদ্ধতি 2003-এর যে নাগরিকত্ব আইন, এই আইনটির সমস্ত পদ্ধতিগুলোই ভুলে ভরা পদ্ধতি। এনআরসি তার মধ্যে অন্যতম ভুলে ভরা পদ্ধতি এবং এই সংশোধনীয়টিও হচ্ছে একটি ভুলে ভরা পদ্ধতি 2003-এর। যেটা যদি আপনি চলে আসেন যে 2016-তে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটাকে আনা হয়েছিল, যেটা পরে 2019-এ আইনে রূপান্তরিত হয়, সেখানে নতুন কি তফাৎ আনা হয়েছে। তফাৎ হচ্ছে এটা যে 2003-এ যখন এই আইনটাকে পাশ করে কেন্দ্রীয় সরকার, সেটা করার পর তারা বুঝতে পেরেছিল, সেন্স করেছিল যে আসলে এই আইনের মধ্য দিয়ে একটা বিরাট অংশের অমুসলিম ভারতের বাসিন্দা, তাদের নাম বাদ যাবে। তার কারণ দেশভাগের সময় এটা খুব স্বাভাবিক বিষয় যে যেহেতু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল সেই সময়ে দাঁড়িয়ে, এবং পাকিস্তান যেটি একটি মুসলিম প্রধান একটি দেশ হয়েছিল, তো খুব স্বাভাবিকভাবে সেই দেশ থেকে সেই সময় মুসলিমরা এদেশে আসবেন বসবাস করতে, এটা একটা বাতুলতা। উল্টোটাই বরঞ্চ সত্যি যে ওপার বাংলা থেকে হিন্দুরা তারা দলে দলে হচ্ছে এখানে এসেছেন, এবং সেটা পরবর্তী সময় বিভিন্ন সময় যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় 71-এ, সেই সময় একটা বড় অংশের মাইগ্রেশন হয়। পরবর্তী সময় যখন 2000 সালে খালেদা জিয়ার গভর্নমেন্ট যে সময় তৈরি হয়েছিল, সেই সময় যখন ওপারে একটু বেশি পরিমাণে ধর্মীয় হিংসা হচ্ছে, তখনও বহু মানুষ হচ্ছে এপারে চলে এসছেন, এই দেশে এসছেন। তো সময় সময় গত 70-75 বছর ধরে যে মানুষ, যাদের কাছকে দেশের সরকার শরণার্থী বলতে চাইছে, এটা মূলত হচ্ছে একটা হিন্দু মেজরিটি। আপনি যদি পশ্চিম পাকিস্তান দেখেন, সেখানেও বিষয়টা সমান। তাহলে খুব স্বাভাবিকভাবে এই যে আইন, এই আইনের মাধ্যমে যদি আজকে নাগরিকত্বের লিস্ট তৈরি করা হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই দেশের ম্যাক্সিমাম যাদের নাম বাদ যাবে তারা ধর্মীয়ভাবে হিন্দু হবে। এখন মুসলমান কি বাদ যাবে না?
একদমই যাবে, যে কারণে আসামে গেছে, কিন্তু সংখ্যাটা অনেক কম। 19 লাখের মধ্যে 12 লাখ হিন্দু, 5 লাখ মুসলমান এবং বাকি 2 লাখ হচ্ছে গোর্খা এবং বাকি যে জনজাতি। এবার এই জনজাতি এবং মুসলমানদের নাম কীভাবে বাদ যাচ্ছে? কারণ আমাদের এই দেশে দারিদ্র্য সীমার নিচে যে মানুষেরা থাকেন তাদের কজনের পক্ষে এই ধরনের নথি সংরক্ষণ করে রাখা সম্ভব? এবং আপনি যদি আসামের এনআরসির তালিকা দেখেন তাহলে দেখা যাবে যে সেখানে যে পদ্ধতিতে তালিকা তৈরি হয়েছে, ভোটার কার্ডে এক নাম, আধার কার্ডে এক নাম, নাম বাদ চলে গেছে। এটা খুব কমন বিষয়। আজকে আমার নিজের বাড়িতেও এরকম আছে, আমার মায়ের ভোটার তালিকায় নামটা একরকম, আধার কার্ডে একরকম। ফলে এটা আমাদের দেশের একটা অফিসিয়াল প্রবলেম। কিন্তু সেটাকে যেভাবে এনআরসির তালিকা থেকে বাদ দেওয়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে প্রশাসনিক তরফে, তাতে করে এই নামগুলো বাদ যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে মেজরিটি, আসামের ক্ষেত্রে অন্ততপক্ষে এনআরসিতে একটা মেজরিটি হিন্দু অংশের মানুষের নাম বাদ গেছে। এই বিষয়টা যখন কেন্দ্রীয় সরকার সেন্স করতে পেরেছে, তখন তাদের একটা ব্যাকডোর দরকার ছিল যে কিভাবে আমি এই অমুসলমানদেরকে আবার নাগরিকত্ব ফিরিয়ে দিতে পারি। তার জন্য 2016-তে তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনে, এবং যে বিলে তারা প্রস্তাব করে যে আমরা নাগরিকত্ব আইনে একটা সংশোধনী আনছি। এই সংশোধনীতে বলা হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান, অর্থাৎ যেগুলো মুসলিম প্রধান দেশ, সেখান থেকে যদি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক এবং খ্রিস্টান, অর্থাৎ অমুসলমান সংখ্যালঘু সেই দেশের যদি হচ্ছে কোনো শরণার্থী 2014-র 31শে ডিসেম্বরের মধ্যে যদি হচ্ছে তারা আমাদের দেশে প্রবেশ করে থাকেন, তাহলে তারা এই আইনে সংশোধনীর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। প্রথম যে কথাটা আমরা পয়েন্ট আউট করতে চাই নির্দিষ্টভাবে, যেটা আমাদের দেশের সরকার এখন বলছে বা বিভিন্ন রাজনৈতিক দল এনডিএর তারা বলার চেষ্টা করছে যে সিএ বা সিএআরএ হচ্ছে নাগরিকত্ব পাওয়া যাবে, সেটা সম্পূর্ণ ভুল একটা কথা। আইনে বা বিধিতে কোথাও এটা বলা নেই যে আপনি এটাতে নাগরিকত্ব পাবেন। বলা আছে আপনি নাগরিকত্বের আবেদনের সুযোগ পাবেন, জাস্ট এটুকু। আবেদন করার পর আপনার ভেরিফিকেশনের পর আপনি নাগরিকত্ব পাবেন কি না সেটা কিন্তু কোনো গ্যারান্টি এই আইনে দেওয়া নেই। আচ্ছা, ডিরেক্টলি সিএএতে ধর্ম কি তাহলে এই সময়ই ঢুকলো? একদমই ঢুকলো, এই সময়টাতে একেবারেই ঢুকলো। এই ধর্মগুলো ঢুকবে, এই ধর্মটা ঢুকবে না? তাই নয়, আমাদের সবথেকে বড় বক্তব্য হচ্ছে যে এই আইনটা আসলে একটা ভাঁওতাবাজি। কেন ভাঁওতাবাজি? কারণ দেখুন, আমাদের দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য ইতিমধ্যে আইন রয়েছে। আমাদের দেশের নর্মালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায়। যদি আজকে কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনো একটা বক্তব্য রাখেন যে না, আপনি মুসলমান হলে এদেশের নাগরিকত্ব পাবেন না, তাহলে এটা যদি তাদের স্ট্যান্ড পয়েন্ট হয়, তাহলে তারা সেটা ক্লিয়ারলি বলুক। কারণ আমরা অতীতে দেখেছি পাকিস্তানের বিখ্যাত গায়ক আদনান সামি, তিনি নাগরিকত্ব পেয়েছেন নর্মালাইজেশন মানে ন্যাচারালাইজেশনের মাধ্যমে তিনি হচ্ছেন নাগরিকত্ব পেয়েছেন। তাহলে এই ন্যাচারালাইজেশনের যে বিধি, যে স্কোপ, সেটা তো অলরেডি রয়েছে। তাহলে এই ব্যাকডোর দিয়ে এটা কেন করা হচ্ছে? আমরা বলতে চাইছি এটা শুধুমাত্র ভোটকে কেন্দ্র করে, ভোটকে লক্ষ্য করে এই আইনটাকে হচ্ছে ব্যবহার করা হচ্ছে। কারণ এই পশ্চিমবঙ্গে যে পরিমাণ উদ্বাস্তু বাঙাল মানুষ আছেন, যার মধ্যে একটা অংশ অবশ্যই মতুয়া। আজকের দিনে এই সিএ বললেই ঠাকুরনগর, বনগাঁ এবং মতুয়া অংশকে বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি উদ্বাস্তু মানুষ শুধু মতুয়া নন। আজকে আমাদের রাজ্যে যে উদ্বাস্তু মানুষেরা আছেন, যারা কোনো না কোনোভাবে বাংলাদেশে যাদের একসময় বাসস্থান ছিল, সেই সংখ্যাটা হিসাব করে দেখা যাবে সেটা পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা প্রায় তার 50%। তো সুতরাং শুধুমাত্র সেই মানুষ নয়। তাহলে আজকে যাদেরকে বলা হচ্ছে যে আপনার নাগরিকত্ব নেই, আপনাকে নাগরিকত্ব নিতে হবে, এই আইন আপনাকে নাগরিকত্ব দেবে, আমরা বলছি এটা আসলে একটা ভাঁওতাবাজি। কারণ এই আইনে আপনি শুধুমাত্র নাগরিকত্বের আবেদন করতে পারবেন। বাই চান্স যদি আপনার আবেদন ক্যান্সেল হয়ে যায়, তাহলে আপনার কি হবে? তখন আপনার স্ট্যাটাস কী হবে? কারণ আপনি যে মুহূর্তে আবেদন করলেন, আপনি কিন্তু ঘোষণা করে দিলেন রাষ্ট্রের কাছে যে আমি নাগরিক নই, আমি শরণার্থী হিসেবে এখানে বসবাস করছি গত 5, 10, 15, 20, 50 বছর। যে মুহূর্তে আপনি আবেদন করলেন, আপনি লিখিত একটা ডিক্লারেশন দিচ্ছেন যে আমি আসলে নাগরিক নই, আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমার সমস্ত ডকুমেন্ট আছে, আমার প্যান কার্ড আছে, আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি এই দেশের সরকারকে, তবুও আমি ঘোষণা করলাম আমি নাগরিক নই। এবং যদি তারপরে আবেদন আমার খারিজ হয়ে যায়, আমার আবেদন যদি গৃহীত না হয়, তাহলে আমার স্ট্যাটাস কি হবে?
এই মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়টি সম্বন্ধে এই আইনে কিচ্ছু বলা নেই। তাহলে এই ধরনের একটা অসম্পূর্ণ আইন, এই আইন দেশের যে নাগরিকদের যে নাগরিকত্বের সুরক্ষা তার জন্য অত্যন্ত বিপজ্জনক। এবং সেই কারণেই আমরা জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি বারবার কথা আমরা বলছি যে নো এনআরসি, নো সিএবি, নো সিএ 2019, নো সিএআর 2024। আচ্ছা আচ্ছা, এই যে ইনকমপ্লিটনেস যেটা আপনারা ভীষণভাবে বলছেন বা অনেক জায়গাতে আলোচনাও হচ্ছে, সেখানে একটা মোটামুটি 3টে জায়গার নিয়ে একটা বড় চর্চা আছে, আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং দক্ষিণে তামিলনাড়ু, ওই অঞ্চলটা নিয়ে। দুটোকে দুরকমভাবে দেখছে। আসামের ক্ষেত্রে এটা হবে না, না এটা ইমপ্লিমেন্টেশন হবে না ইত্যাদি প্রভৃতি, বা ওই 1600 কোটি টাকা দিয়ে যে খরচা করে একটা বিভৎস কাণ্ড করলো এবং সেই কাণ্ডটার পরে তাদেরকে পুরোটাই ব্যাকট্র্যাক করতে হলো, কারণ তাদের পছন্দসই রেজাল্ট আমরা পেলাম না ওখান থেকে। তো এই যে তফাৎগুলো আসাম আর বাংলা, এই দুটোকে যদি একটু আলাদা করে বলেন যে মানে কি এফেক্টটা কীভাবে আলাদা হচ্ছে। আসলে কেন্দ্রীয় সরকার তারা এই এনআরসি ইস্যুটাকে এটাকে তারা এমনভাবে ব্যবহার করতে চাইছিল যাতে সমস্ত জায়গাতে এটাতে তাদের লাভের খাতায় একটা কোনো অঙ্ক আসে। মুশকিল হচ্ছে যে এই বিষয়টা এমন একটা বিষয় যে এটাকে আপনি সমস্ত জায়গাতে একরকমভাবে ব্যবহার করতে পারবেন না। প্রথমত আসামের যে সমস্যা বা আসামের মানুষের যে দাবি আর পশ্চিমবঙ্গের সমস্যা, পশ্চিমবঙ্গের মানুষের দাবি, এটা সম্পূর্ণ মুখোমুখি দাঁড়িয়ে আছে। আসামে যে কারণে আসাম অ্যাকর্ড হয়েছিল 1984 সালে, এবং যে কারণে আসামের যে ভূমিপুত্রদের সংরক্ষণের যে দাবি, সেই দাবির মধ্যে কোনো ধর্মের বিষয় নেই। আসামের যে আন্দোলন, সেই আন্দোলনের একটাই দাবি ছিল যে আসাম ইজ ফর আসামিস, অসম অসমিয়াদের জন্য, অসমিয়া ভাষাভাষীদের জন্য। আসামের মূল সমস্যা ছিল হচ্ছে যে তাদের ওখানে মাইগ্রেশনের ফলে এবং ঐতিহাসিকভাবে ব্রিটিশ শাসনেও যে ওখানকার যে সমস্ত চা বাগান ছিল বা বিভিন্ন ধরনের ওখানকার যে সমস্ত উচ্চপদস্থ সরকারি যে জায়গাগুলি ছিল, সেখানে বহু বাঙালি মানুষ তারা সেখানে বসবাস করতেন, তারা সেখানে চাকরি করতেন। পরবর্তী সময়ে বিহারি, গোর্খা এবং আরও অন্যান্য ভাষাভাষীর মানুষ তারা আসামে বিভিন্ন সময় উপস্থিত হয়েছেন, তারা সেখানে বসবাস করছেন। এবং বাংলাদেশের লাগোয়া যে অংশ, সে অংশে স্বাভাবিকভাবে দেশভাগের পর একটা বড় অংশের মানুষ তারা আসামে গিয়েছেন। একই রকমভাবে ত্রিপুরাতেও গিয়েছেন, উত্তর পূর্বের আরও বেশ কিছু অংশে গিয়েছেন, কিন্তু আসামের সেই সংখ্যাটা অনেক বড় ছিল। তো স্বাভাবিকভাবে আসামের যে ভূমিপুত্র সংরক্ষণের দাবি, যেটা 70-এর দশকের শেষ ভাগ থেকে 80-এর দশকের মাঝামাঝি নেলির গণহত্যার মধ্য দিয়ে যেটা একটা মানে সংবাদপত্রের শিরোনামে উঠে আসে, সেই সময় দাঁড়িয়ে তৎকালীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে চুক্তি হয়, সেই চুক্তিতে বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার এই ধরনের একটা প্রক্রিয়া তারা গ্রহণ করবে, যে প্রক্রিয়ার মাধ্যমে তারা দেখবে যে আসামে 1971-এর 24শে মার্চ, কেননা ওই দিন থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যারা আসামে এসছেন তাদেরকে হচ্ছে আসামের ভূমিপুত্রের তালিকা থেকে বাদ রাখা হবে এবং তার আগে যারা আসছেন তাদেরকে ঢোকানো হবে। এই জায়গা থেকেই কিন্তু প্রথম হচ্ছে এনআরসির কথা তৈরি ওঠে। আচ্ছা, তাহলে ভেবে দেখুন, আসামের ক্ষেত্রে কিন্তু এখানে ধর্মের কোনো বিষয় নেই। আসামের যারা ভূমিপুত্র আন্দোলন করেছেন তারা কিন্তু একবারও বলেননি যে আমরা নন অসমিয়া হিন্দুদেরকে রাখতে চাই, তারা একবারও বলছেন না। তারা বলছেন আমরা হিন্দু, মুসলিম, গোর্খা নির্বিশেষে যে অসমিয়া নয় তাকে আমরা অসমে রাখতে দেব না। এবং এইটা বোধহয় কোথাও একটা ওই বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম দুটো পক্ষই পড়ছে। হ্যাঁ, তাদের যে বক্তব্য সেটা ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়। তাহলে সেক্ষেত্রে আজকে যখন এনআরসি হচ্ছে তখন তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মিট করছে। যে কারণে যখন বিজেপি সরকার বলেছিল আসামে ক্ষমতায় আসার পর যে আমরা এনআরসি করব, বা যে এনআরসি করার প্রতিশ্রুতি নিয়ে যখন তারা নির্বাচনে লড়েছিল, তারা ব্যাপক ভোট পেয়েছিল এবং সেই ভোট পেয়ে তারা হচ্ছে ক্ষমতায় এসেছিল। কিন্তু যে মুহূর্তে তারা এই সিএবি নিয়ে আসলো, যেটা পরবর্তীকালে সিএএ হলো, যাতে বলা হচ্ছে যে আমি এই উদ্বাস্তুদের মধ্যে বা শরণার্থীদের মধ্যে নন মুসলমান বাকিদেরকে আমি হচ্ছে ইনক্লুড করব, তখনই ব্যাপারটা হয়ে যাচ্ছে তাহলে তো আসামে যে সমস্ত
বাঙালি হিন্দু যারা আছে তারা তো তাহলে আবার হচ্ছে আসামের তালিকায় চলে আসছেন, তাহলে সেখান থেকে আসামের প্রতিবাদটা হচ্ছে। এটা যখন বিজেপি বুঝতে পারলো 2021-এ, তখন তারা এই পুরো ব্যাপারটা বুঝতে পারলো যে এটা ব্যাকফায়ার হচ্ছে, তখন ওরা কী করলো, আসামের ক্ষেত্রে ওরা সিএ এর ইস্যুটাকে আর রাখলো না তার ম্যানিফেস্টোর মধ্যে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্যাটা উল্টো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয় হচ্ছে যে এখানে তো সেই ধরনের কোনো ভূমিপুত্র আন্দোলন নেই, এখানে সকলেই বাঙালি। বরঞ্চ এখানে যেটা আছে যে এক অংশের উদ্বাস্তু মানুষ, যাদেরকে বিজেপি বহু বছর ধরে এই ধরনের বোঝাচ্ছে যে তোমরা ওপার থেকে এসছো, তোমরা কিন্তু আসলে নাগরিক নও, কারণ 2003-এ এই আইন পাশ হয়েছে, ফলে তোমাদের নাগরিকত্ব আজকে প্রশ্নের মুখে। যদিও তাদের কাছে সমস্ত নাগরিকত্বের যা যা তথ্য প্রমাণ থাকা দরকার, এবং আজকের যে প্রজন্ম যাদের অধিকাংশের জন্ম হয়েছে এই স্বাধীন ভারতে, এবং হয়তো এরকম বহু মানুষ আছেন যাদের জন্ম 1970-71-এর পরে হয়েছে, তো তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিতই নয়। এবং যদি নর্মালাইজেশন বা ন্যাচারালাইজেশনও ধরা হয়, তাহলে সেখান থেকেও তারা ইতিমধ্যে নাগরিকত্ব পাওয়ার অধিকারী। তা সত্ত্বেও তাদেরকে ভয় দেখানো হয়েছে, ফলে তাদের কাছে এই নাগরিকত্ব কার্ড এনআরসির মাধ্যমে বা সিএ এর মাধ্যমে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে সামনে এগিয়ে আসছে। তো সেটাকে এনক্যাশ করার জন্য ভোটে বিজেপি এ রাজ্যে সিএকে একটা ইস্যু হিসেবে তুলছে। যে কারণে দেখুন, এই যে সিএ আর যখন হলো, এই রুলস যখন তৈরি হলো, রুলস তৈরি হওয়ার 10 মিনিটের মধ্যে প্রথম বিক্ষোভ যেখানে শুরু হয়েছে সেটা কিন্তু আসাম। তার কারণ আসামে এটার বিরুদ্ধে একটা স্ট্রং একটা ওপিনিয়ন আছে যে তারা এই নাগরিকত্ব সংশোধনী আইনকে তারা হচ্ছে বলবৎ হতে দেবে না। আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে আসামে যে ভূমিপুত্রের আন্দোলন এবং তার সঙ্গে তারা যে দাবি করছেন, যদিও তারা বলছেন যে আমরা অ্যান্টি সিএ, আমরা সিএ এর বিরুদ্ধে প্রোটেস্ট করছি, কিন্তু তাদের প্রোটেস্টের কারণ আর আমাদের প্রোটেস্টের কারণ এই দুটোর মধ্যে একটা বেসিক তফাৎ রয়েছে। সেই মূলগত পার্থক্য হচ্ছে এটা যে তারা এই প্রতিবাদটা করছেন একটা অংশের মানুষকে তাদের রাজ্যের নামের তালিকায় রাখতে চান না বলে, আর আমরা এই প্রতিবাদটা করছি কারণ আমরা মনে করছি যে যারা এই ভারত ভূখণ্ডে বসবাস করছেন তারা প্রত্যেকেই হচ্ছেন এই দেশের নাগরিক, তো তাদের নামটা থাকা উচিত, কারোর নামই এরকমভাবে বাদ দেওয়া যায় না। আর যদি অনুপ্রবেশকারীর কথা বলতে হয়, অবৈধ অনুপ্রবেশকারী, তাহলে সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। তারা এই দেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেটা কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে। তাহলে কেন্দ্রীয় সরকারের অধীনে আজকে এত ধরনের ভালো ভালো টেকনোলজি চলে এসছে, এই ধরনের জিপিএস টেকনোলজি চলে এসছে, যেখান থেকে হচ্ছে গরুর চোরাচালান পর্যন্ত হচ্ছে আটকে দেওয়া যাচ্ছে, আর মানুষের চোরাচালান আটকানো যাচ্ছে না। এটা একটা হাস্যকর যুক্তি। এই যুক্তি আমার মনে হয় না এটা আজকের দিনে বলবৎ হতে পারে বা গ্রাহ্য হতে পারে। তো ফলত কেন্দ্রীয় সরকারকে অনুপ্রবেশকারী যদি চিহ্নিত করতে হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের যে সমস্ত এজেন্সি রয়েছে, সিবিআই রয়েছে, র রয়েছে, ইডি রয়েছে, তাদেরকে তারা ব্যবহার করতে পারে। কিন্তু এই ধরনের একটা জিওপারডাইজ করার মধ্য দিয়ে গোটা দেশের মানুষকে নথি নিয়ে হচ্ছে লাইনে দাঁড় করানো, এই ধরনের কোনো একটা প্রক্রিয়া চলতে পারে না। এবং স্পষ্টত আসামের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় 4 বছর ধরে গোটা রাজ্যে সমস্ত রকমের ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেছিলো। মানুষ শুধু সকালবেলা উঠে এনআরসি দপ্তরে যেত এবং নথি নিয়ে গিয়ে হচ্ছে সারাদিন ওখানে বসে থাকতো, এবং তারপর নথি ক্যান্সেল হয়ে গেলে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে আরম্ভ করে কোর্ট কেস কাছারি করে একটা মানে যা অবস্থা। এবং আজকে গত 3-4 বছর ধরে আমরা এখনও বুঝতেও পারছি না যে ডিটেনশন ক্যাম্পে যারা ভর্তি ছিলেন, যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, তাদের এখন অ্যাকচুয়াল অবস্থাটা কী, কজন তারা বেঁচে আছেন, কজন আদৌ ছাড় পেয়েছেন কি না, কারণ তারা সেই সমস্ত নথি তারা আর এখন প্রকাশ করছেন না। ফলত আসামের যে সিচুয়েশান, সেই সিচুয়েশান বিজেপি ইতিমধ্যে হাত পুড়িয়ে ফেলেছে। কিন্তু যেহেতু এই লোকসভা ভোট এখন দোরগোড়াতে, এবং পশ্চিমবঙ্গে বিজেপিকে ভালো রেজাল্ট করতে গেলে, অর্থাৎ গতবারের রেজাল্ট যদি তাদেরকে ধরে রাখতে হয়, তাহলে উত্তর 24 পরগনা এবং নদিয়ার যে মতুয়া অধ্যুষিত এবং পূর্ববঙ্গের উদ্বাস্তু অধ্যুষিত যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর ভোট যদি তাদেরকে অটুট রাখতে হয়, তাহলে 19 সালে তারা যে প্রতিশ্রুতি করেছিল, সেই প্রতিশ্রুতি তাদেরকে রাখতে হতো যে এটাকে আমরা চালু করব। সেই কারণে তড়িঘড়ি এই রুলসকে হচ্ছে তারা বের করেছে। কিন্তু আমরা এখনও বলছি এই রুলসের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি বড়জোর আবেদন করতে পারেন যদি আপনার কাছে ডকুমেন্টেশন ঠিকঠাক থাকে, যা এই রুলসে বলা হয়েছে, এবং আমরা নিশ্চিত সেই ডকুমেন্টেশন আমাদের এই বাংলায় যে উদ্বাস্তুরা আছেন তাদের কাছে থাকা সম্ভব নয়। এবং অনেক ক্ষেত্রেই আপনি যেটা এর আগেও চিহ্নিত করলেন, সেটা হচ্ছে যে এই আবেদনপত্রের মাধ্যমে কোথাও একটা আমি নিজে জানিয়ে দিলাম যে আমি এখানকার নাগরিক নই। সেটাই তো সব থেকে বড় আশঙ্কা, সেটা সব থেকে বড় আশঙ্কা। আজকে এই দেশে
আমি এত বছর ধরে বসবাস করার পর আমি দেশকে এক ধরনের সার্ভিস দেওয়ার পর, সেটা গভর্নমেন্ট সার্ভিস হতে পারে, সেটা প্রাইভেট সার্ভিস হতে পারে, আফটার অল আই এম গিভিং আ ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা করার পর যদি আজকে এখন এরকম ধরনের কোনো একটা বিষয় সামনে আসে যে আমি আসলে এদেশের নাগরিক নই, এবং সেটা আমি নিজে ডিক্লেয়ার করে দিচ্ছি, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে মতুয়া অংশই যদি আমি ধরি, মতুয়া অংশে ঠাকুরবাড়িতে যারা 2003 সাল থেকে আন্দোলন করে আসছেন, তাদের মূল দাবিটা কী ছিল? তাদের মূল দাবি ছিল যে আমাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব প্রদান করতে হবে, অর্থাৎ কোনো রকম শর্ত থাকা চলবে না। আজকে কেন্দ্রীয় সরকার কি তাই করলেন? তা তো করলেন না। তারা শর্ত চাপালেন, এক নয় একাধিক। যদি এই CARকে আমরা ভালোভাবে দেখি, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট রুলস যেটা আমাদের বেরিয়েছে, সেই রুলস যদি আমরা দেখি, তাতে একাধিক এমন নথি চাওয়া হয়েছে যে নথি বাস্তবে আজকের দিনে থাকা সম্ভব নয়। কি নথি চাওয়া হয়েছে? নথি চাওয়া হয়েছে যে আপনারা কবে এই দেশে এসছেন, যে তারিখ, সেই তারিখের আগে যখন আপনারা যে দেশ থেকে এসছেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান হলে পূর্ব পাকিস্তান, আফগানিস্তান হলে আফগানিস্তান, পাকিস্তান হলে পাকিস্তান, সেখানে যে আপনারা বসবাস করতেন তার একটা প্রমাণ। অর্থাৎ সেখানে আপনার জন্ম সার্টিফিকেট, সেখানকার আপনার কোনো স্কুল কলেজের সার্টিফিকেট, সেখানে আপনি যদি কোনো চাকরি করতেন তার সার্টিফিকেট। আচ্ছা, কিন্তু তার থেকেও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে বারবার যে কথাটা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা বা আমলারা বলে যাচ্ছেন, যে এই আইন কারোর নাগরিকত্ব কারার নয়, এই আইন তো আমাদের সেই সমস্ত মানে দুর্ভাগা ভাইদের জন্য যারা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে এই ভারতে শরণার্থী হিসেবে এসছে। এই কথাটা বারবার বলছেন, ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে। এখানেই সবথেকে বড় প্রবলেমের জায়গা, যে ধরে নিন আমার পরিবার কোনো এক সময় বাংলাদেশে থাকতেন বা পূর্ব পাকিস্তানে থাকতেন, এবং সত্যি হয়তো ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়েই তারা এদেশে আসতে বাধ্য হয়েছেন। প্রথম প্রশ্ন, যে ধর্মীয় অত্যাচার হয়েছে এর প্রমাণটা কোথায়? কারণ এই প্রমাণ তো চাইছে যে ধর্মীয় অত্যাচারের কারণ, তা না হলে সরকারেরই বক্তব্য যে অবৈধ অনুপ্রবেশকারীর সঙ্গে শরণার্থীর আমি তফাৎ করব কোথায়? অবৈধ অনুপ্রবেশকারী ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হবে না, সে কোনো একটা ছল করার উদ্দেশ্যে, কোনো একটা খল উদ্দেশ্যে সে এদেশে এসছে। আর যিনি শরণার্থী, তিনি বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে এদেশে এসছেন। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স করার জন্য, তফাৎ করার জন্য দেয়ার মাস্ট বি সাম ডকুমেন্ট, কোনো একটা নথি, এবং যথারীতি সেই নথি তারা চাইছেন এই রুলসের মধ্য দিয়ে। তাহলে এই নথিটা কোত্থেকে আসবে? খুব স্বাভাবিকভাবে দেশভাগের সময় বা পরবর্তী সময়ে 71-এর মুক্তিযুদ্ধের সময় যখন টালমাটাল অবস্থা চলছে, যারা দলে দলে ওপার থেকে এপারে এসছেন যে উদ্বাস্তু ভাইয়েরা, তাদের কাছে এই ধরনের কোনো নথিই নেই। তাহলে আজকে আবেদন করতে গেলে প্রাথমিকভাবে এই নথি দিতে হবে। এবং যে কথাটা আমরা এর আগে বলেছিলাম, আজকে প্রমাণিত হয়ে গেছে যে অনলাইন পোর্টালে, যে পোর্টালের কথা আজকে বিজেপির নেতারা বড় বড় মুখ করে বলছেন, সেই পোর্টালটা এমন একটা পোর্টাল যে যেখানে আপনি যদি সবকটা যদি আপনি ফিল আপ না করেন, আপনার আবেদন সম্পূর্ণই হবে না। এবং সেখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই নথির জায়গাটা। তাহলে এই নথি তো আমাদের কারোর কাছেই নেই। তাহলে এই নথি না থাকলে আবেদনটাই হচ্ছে না। কিন্তু এটা তো বলা হচ্ছে যে এবার মানে ওই ধর্মীয় অত্যাচারের যে প্রমাণ, সেই প্রমাণ হিসেবে কিছু চাওয়া হচ্ছে না। না, আপনারা যদি CAR-এর যে পোর্টালটা হয়েছে, সেই পোর্টালটা যদি ভালো করে দেখেন, তাহলে সেই পোর্টালে দেখবেন সেখানে একটা বলা আছে যে গ্রিভেন্সের জায়গা। অর্থাৎ ওপার বাংলাতে, আমি বাংলাদেশ ধরেই বলছি বা পশ্চিম পাকিস্তান ধরে বলছি, সেখানে কোনো ধরনের FIR-এর কপি আছে কিনা, কোথাও কোনো FIR করা হয়েছে কিনা। অর্থাৎ ধরুন আমি রাজশাহীতে থাকতাম, রাজশাহীতে আমার উপর কোনো ধরনের একটা ধর্মীয় অত্যাচার হয়েছে, তাহলে সেটার কোনো প্রমাণ হচ্ছে আমার কাছে আছে কিনা, আমি কোনো FIR করেছিলাম কিনা, বা অন্য কোনোভাবে আমি কোনো প্রমাণ দেখেছিলাম কিনা। এটা হচ্ছে 1 নম্বর জায়গা। 2 নম্বর জায়গা হচ্ছে যে এটা তো থাকতেই হবে, কারণ এটা না থাকলে অনুপ্রবেশকারী আর উদ্বাস্তুর মধ্যে আপনি তফাৎটা করবেন কি করে। এবং 3 নম্বর জায়গা, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এটাও মাথায় রাখতে হবে যে আসামে ঠিক যে পদ্ধতিতে NRC হয়েছিল এবং সেখানে যে পদ্ধতিতে যাচাইয়ের কথা হয়েছিল, এই পোর্টালের মাধ্যমে এই রুলসেও সেই একই জিনিস বলা হয়েছে। অর্থাৎ আসামের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে কাউকে যদি হচ্ছে সন্দেহভাজন হিসেবে বলা হচ্ছে যে সে বিদেশি, তাহলে তাকে একটা সার্টিফিকেট করে আনতে হতো, জাস্ট লাইক আ ক্যারেক্টার সার্টিফিকেট, যে একটা কোনো জনপ্রতিনিধি, তার এলাকার কোনো জনপ্রতিনিধির কাছ থেকে তিনি ডিক্লারেশন দেবেন যে না, এনাকে আমি চিনি, ইনি অবৈধ অনুপ্রবেশকারী বা বিদেশি নন।
এখানেও সেই একই ধরনের একটা ফরম্যাটের কথা বলা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে পুরো বিষয়টাকে যেভাবে একটা আমলাতান্ত্রিক এবং যেভাবে একটা মানে একেবারে প্রশাসনের হুজুরির মধ্য দিয়ে নিয়ে আসা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে এর মধ্যে একটা অন্যগন্ধ পাওয়া যায় যে আচ্ছা ঠিক আছে, তোমার এলাকায় যে জনপ্রতিনিধি আছে তুমি যদি তার কাছের লোক হও বা তুমি যদি তার আস্থাভাজন হও তাহলে তুমি নাগরিকত্ব পেয়ে যেতে পারো আবেদনের মধ্য দিয়ে, তা না হলে কিন্তু তোমার মুশকিল আছে। তাহলে এটা এক ধরনের গণতন্ত্রকে একরকমভাবে অন্যভাবে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা। তো ফলত সে কারণে আমরা বারবার বলছি যে এই যে গোটা বিধি, যে গোটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে ভুলে ভরা। এবং সেই কারণেই আপনি দেখবেন যে স্বাধীন ভারতে যত আইন প্রণয়ন হয়েছে, বহু সময় বহু আইনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছে, কিন্তু এই সিএ এমন একটা আইন যে এর বিরুদ্ধে 150-র বেশি মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়ে আছে। কেন দায়ের হয়ে আছে? তার কারণ এর যে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তিটাই হচ্ছে ভুলে পড়া, এবং সেই কারণেই এতগুলো মামলা দায়ের হয়ে আছে এবং এখনও পর্যন্ত তার বহু মামলা হচ্ছে বিচারাধীন। এবং রিসেন্টলি সিআর হওয়ার পর ইতিমধ্যে আবার মামলা দায়ের হয়েছে একদম। তো ফলত বোঝাই যাচ্ছে যে তাড়াহুড়োর মধ্যে শুধুমাত্র নির্বাচনী লাভকে ঘরে তোলবার জন্য অত্যন্ত তাড়াহুড়ো করে এই আইনটিকে হচ্ছে রুলসটিকে চালু করা হলো, এবং এর আগে আইনও পাশ করা হয়েছিল সেই একই লক্ষ্যে। তো স্বাভাবিকভাবেই আমরা যে কথাটা বলতে চাইছি বারবার করে যে মানে দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু আপনারা সতর্ক থাকবেন যে নাগরিকত্বের আবেদন করতে গিয়ে নাগরিকত্বটা হারিয়ে ফেলবেন না। সেই সম্ভাবনাটার দিকেই আপনারা অ্যাড্রেস করছেন বেশি। আচ্ছা, যারা এই সিএ নিয়ে বিরোধিতা করছে, কতগুলো বিষয় খুব সামনে এসেছে, যার মধ্যে একটা এই ধর্মীয় অনুষঙ্গটা একটা অন্যতম বিষয়। কিন্তু সেখানে বলা হচ্ছে যে 3টে দেশ থেকে, তো বাকিদের প্রশ্ন হচ্ছে যে বৌদ্ধ দেশ নেই, খ্রিস্টান দেশ নেই, তো এই 3টে দেশেই একটা কিনা। 2 নম্বর হচ্ছে যে শুধুমাত্র ধর্মীয় কারণেই অত্যাচারিত একটা সিস্টেম আমাকে করতে পারে এমন তো নয়, মানে সেখানে সাংবাদিকের হতে পারে, সেখানে লেখকের হতে পারে, সেখানে বুদ্ধিজীবীদের হতে পারে, তো সেগুলো এমনকি এথিস্টের অত্যাচার হতে পারে। তো সুতরাং সেই জায়গাগুলোর কোনো প্রভিশনস কোথাও লেখা হচ্ছে না। এক্ষেত্রে যেরকম একটা বলা হয়েছে যে ওই প্রচুর লোককে এই 3টে দেশ থেকে নাগরিকত্ব দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে ধরুন আপের তরফ থেকে একটা বিবৃতি বলা হয়েছিল, যেখানে বলা হয়েছে যে 3টে দেশে এই ধরনের মানুষ প্রায় কাছাকাছি 3 কোটি থাকবে। তো তার মধ্যে যদি 1.5 কোটি তারা চলে আসে, কারণ কোনো দেশটাই অর্থনৈতিকভাবে খুব স্টেবল জায়গা নয়, অন্তত ভারতের তুলনায়, তো তারা যদি 1.5 কোটি লোক চলে আসে, তাদের রাখবে কোথায়? এই যে প্রবলেমসগুলো কি আপনারা কোনোভাবে অ্যাড্রেস করছেন যে এটা এসে যাওয়াটাও একটা ভয়ঙ্কর বিপদ? বা উল্টো দিকে ধরুন মানে বিচ্ছিন্ন ছবিগুলো যদি ধরেন, কোথাও আবির উঠছে, কোথাও স্ট্রাইক চলছে, কোথাও রাস্তায় নেমে প্রতিবাদ চলছে, এই যে মিশ্র একটা ছবি সব জায়গা থেকে, নাগরিকত্ব দেওয়া হলেও তার মিশ্র ছবি, আর নাগরিকত্ব চলে যাওয়ার ভয় থেকেও তার মিশ্র ছবি। কারণ অনেকে এরকম ঘটনা ঘটছে যে তাদের যেটা মনে হচ্ছে যে না, এই অমুক লোকটি, ধরুন আপনি এই এনআরসির বিষয়টি জানেন, আপনার কাছে SMS করে জানতে চাইছে যে আমার তো দাদু ওপার বাংলার, আমাকে কি নাগরিকত্বের জন্য কিছু করতে হবে, কারণ আমার বাবা এবং আমি দুজনেই এপার বাংলার। তো এই ধরনের SMS করে তারা একটা সন্দিহান জায়গার মধ্যে থাকছেন। সেই জায়গাগুলোকে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন, এই যে মিশ্র ছবিটা? আপনার 3টে প্রশ্ন আমি এক এক করে উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপনি সঠিকভাবেই এটা ধরেছেন যে মানে আমাদের এখানে শরণার্থী বলুন বা উদ্বাস্তু বলুন, এটা তো শুধুমাত্র হচ্ছে আপনার মানে পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান নয়। আমরা যদি 90-এর দশক দেখি, যখন শ্রীলঙ্কাতে একটা মানে অত্যন্ত মানে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছিল, সেই সময় তামিল অংশের একটা বিশাল অংশের মানুষ তারা ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছেন। আমরা যদি দেখি, যখন তিব্বতে একটা রক্তক্ষয়ী সংগ্রাম চলছে, তখন সেখান থেকে বহু বৌদ্ধ মানুষ তিব্বতী
যারা, তারা আসতে বাধ্য হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন অংশের মানুষেরা বিভিন্ন আমাদের প্রতিবেশী দেশগুলি থেকে তারা এসছেন, সময় সময় তারা এসছেন। তাহলে তারা কি নাগরিকত্ব পাননি? এখানেই হচ্ছে আমাদের বক্তব্য যে এই আইনটার প্রয়োজনই ছিল না। তার সবথেকে বড় রিজন হচ্ছে যে যারা এর আগে উদ্বাস্তু এসছেন, বৌদ্ধ উদ্বাস্তু হতে পারে, তামিল উদ্বাস্তু হতে পারে, বা অন্যান্য যারা মানুষ, তারা কিন্তু এদেশের যে মানে ভ্যালিড যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেই অ্যাক্টে নর্মালাইজেশনের মাধ্যমে 12 বছর তারা বসবাসের মধ্য দিয়ে তারা নাগরিকত্ব পেয়েছেন। এবং সম্পূর্ণ মানে যিনি কোনো রকম অত্যাচারিত নন, কেউ চান এই দেশের নাগরিকত্ব পেতে, এই দেশের নাগরিক হতে চান, এরকম বহু বিদেশি মানুষ তারা যুগে যুগে হচ্ছে এদেশে এসে তাদের নাগরিকত্ব অ্যাপ্লাই করেছেন এবং যে নির্দিষ্ট নিয়ম, সেই নিয়মের মধ্য দিয়ে তারা নাগরিকত্ব পেয়েছেন। ফলত এই যে আইনটা, এই আইনটার আসলে কোনো প্রয়োজন নেই। কারণ এই আইনটার প্রণয়নের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে দুটো বিষয় রয়েছে, যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়। এক, যেটা হচ্ছে ধরুন যে উদ্বাস্তু অংশের মানুষেরা এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গে এবং গোটা দেশে ছড়িয়ে আছেন, তাদের মধ্যে ভারতীয় জনতা পার্টি বা বর্তমান কেন্দ্রের শাসক দল তার একটা জনপ্রিয়তা বাড়ানোর একটা চেষ্টা, যেটা তারা করে আসছেন। এবার সেই চেষ্টা তাদের আখেরে মানে বুমেরাং হবে কিনা সে তো ভবিষ্যৎ বলবে, কিন্তু সেই চেষ্টার দিক থেকে তারা একটা করছে, এটা একটা। দ্বিতীয় আর একটা বিষয় রয়েছে, যে বিষয়টা একটু সার্বিকভাবে আমাদেরকে দেখা দরকার গোটা দেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। আপনাদের হয়তো মনে থাকবে যে 2019-এ যখন নাগরিকত্ব বিষয়ে বা নাগরিকত্ব ইস্যুতে গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে, সেই সময় কর্ণাটকে ব্যাঙ্গালোরে আজকে যিনি বিজেপির খুব মানে তেজি নেতা, তেজস্বী সূর্য সাংসদ, তিনি তখন সবে লাইমলাইটে আসছেন, নরেন্দ্র মোদীর চোখে তখন উনি সবে পড়ছেন, এবং সেই সময় ব্যাঙ্গালোরে উনি একটি বাংলাদেশি খেদানোর অভিযান করেছিলেন। যে বাংলাদেশি খেদানোর অভিযানে যাদেরকে উনি খেদিয়েছিলেন তারা সকলেই ধর্মে মুসলিম, ভাষায় তারা বাঙালি, কিন্তু কেউই তারা বাংলাদেশের নন, তারা আমাদের এই দেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদা জেলার বাসিন্দা। আজকে গোটা দেশে একটা এই ধরনের একটা বিষয় হয়ে গেছে যে আপনি যদি কোনো একটা রাজ্যে বাংলায় কথা বলেন, তাহলে এক অংশের মানুষ প্রথমেই হচ্ছে আপনাদেরকে সন্দেহের চোখে তাকাবে যে আপনি বাংলায় কথা বলছেন, আপনি কি তাহলে বাংলাদেশি? এই ধরনের একটা মানে আবহাওয়া গোটা দেশে খুব দুর্ভাগ্যজনকভাবে তৈরি হয়ে গেছে। যে বাংলা আজকে গোটা দেশকে স্বাধীনতার পথে এক জায়গায় নিয়ে গেছিল, যে বাংলা এই দেশের জাতীয় সঙ্গীত যে বাংলা ভাষায়, সেই বাংলাকে আজকে এইরকম সন্দেহের চোখে দেখা হচ্ছে। একই রকম সন্দেহের চোখে পাঞ্জাবকেও দেখা হচ্ছে। খালিস্তানি আন্দোলন, মাথায় পাগড়ি থাকলে একটা সন্দেহের চোখে দেখা হচ্ছে যে খালিস্তানি। একই রকমভাবে বাংলায় কথা বললেই বাংলাদেশি, এরকম একটা আবহাওয়া চলে এসছে যে যত বাংলা ভাষায় কথা বলে যে সে আসলে এই দেশের লোক নয়, সে বাংলাদেশ থেকে এসছে অনুপ্রবেশকারী। এই ঘটনাটা ঘটবার কোনো প্রয়োজন ছিল না। এটা ঘটেছে এই যে এনআরসি সিএ প্রশ্নে বারবার করে অমিত শাহ যে ক্রোনোলজির কথা বলেছেন, সেই ক্রোনোলজিতে কিন্তু কখনো উনি বলছেন না যে শুধু সিএ হবে। উনি বারবার ক্রোনোলজি বলেছেন, पहले सीए होगा उसके बाद एनआरसी होगा। এবং আপনি যদি 2003-এর আইন দেখেন, সেই আইনেও এটা পরিষ্কার বলা আছে যে এই সিএ এর মধ্য দিয়ে আমরা একটা প্রাথমিক তালিকা তৈরি করব, দ্যাট উইল বি ওই এনআরআইসি। এই এনআরআইসি থেকে তারপরে হচ্ছে আমরা বাছাই করব, বাছাই করে অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে যেটা হবে সেটা হবে হচ্ছে এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। তাহলে এই প্রত্যেকটা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে এটা এই আইনের অংশ। তো আজকে এই পুরো বিষয়টা নিয়ে যেটা হয়েছে যে সঠিকভাবে যে আপনার উপর অত্যাচার হোক বা না হোক, আমার উপর অত্যাচার হোক বা না হোক, আমি যদি মনে করি যে আমি এই দেশের বাসিন্দা হব, তাহলে আমি হতেই পারি। তার জন্য আইনের বিধান রয়েছে। এই নাগরিকত্ব আইনটা শুধুমাত্র এই ভোটের ফায়দা লোটার জন্য আনা হয়েছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন জায়গাতে। তার সবথেকে বড় কারণ হচ্ছে মানে এর দায়ভার সবথেকে বেশি হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলির। এটা আমি ব্যর্থহীন ভাষায় আমি বলছি। 2003 সালে যখন সংসদে নাগরিকত্ব সংশোধনীর মধ্য দিয়ে এই ভয়ানক বিষয়টিকে উত্থাপন করা হয় যে বাবা কিংবা মায়ের মধ্যে একজন অবৈধ অনুপ্রবেশকারী হলে সে নাগরিকত্ব পাবে না, এবং অবৈধ অনুপ্রবেশকারী সংজ্ঞা হিসেবে
ওই একটা তারিখকে দেখানো হয় 1948 সালের 19শে জুলাই, তখন দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের সরকারে থাকা বা বিরোধীতে থাকা কোনো রাজনৈতিক দলের কোনো সাংসদেরাই হচ্ছে এর বিরোধিতা করেননি। আজকে যারা সিএর বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন, আজকে যারা রাস্তায় নেমে বিভিন্নভাবে বলছেন যে এই এগুলো হচ্ছে সমস্ত ফালতু জিনিস, এগুলো করা উচিত নয়, 2003 সালে যখন এই বিষবৃক্ষটা পোঁতা হচ্ছিল সংসদে, তখন কেউ এর বিরুদ্ধে কথা বললেন না। এবং আজকেও যখন তারা কথা বলছেন, তারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়গুলিকে বলছেন, কিন্তু এর যে সঠিক, কারণ এটা রাজনীতির থেকেও বড়, এটা একটা আইনের বিষয়। এই বিষয়টিকে যদি কমব্যাট করতে হয়, এই বিষয়টিকে যদি প্রতিহত করতে হয়, তাহলে সেটাকে আইনিভাবে প্রতিহত করাটা অনেক বেশি জরুরি। এবং তার জন্য দেশের জনগণের কাছে, রাজ্যের জনগণের কাছে সঠিক বার্তাটা, সঠিক তথ্যটাকে তুলে দেওয়া দরকার। সেটা না করে যদি আমি এখন রাস্তায় দাঁড়িয়ে ক্যা ছি ছি করে যাই, তাহলে সেটা একটা রাজনৈতিক স্লোগান হতে পারে, কিন্তু তাতে আখেরে জনগণের মধ্যে বিভ্রান্তিটা কিন্তু দূর হয় না। এবং তারই ফলস্বরূপ হচ্ছে কোথাও যে মানুষেরা রাজ্যের শাসক দলকে পছন্দ করেন, তারা বলছেন আমরা ক্যায়ের বিরুদ্ধে, এবং যে মানুষ করতে দেব না বা করে দেব, রাইট, এই দুটোর রাস্তায়। এবং তার কারণ তারা অন্ধভাবে সেই সমস্ত রাজনৈতিক দলকে তারা অনুসরণ করছেন, সেই দলের নেতা নেত্রীদের যে মানে আশ্বাসবাণী, তার উপরে তারা ভরসা করছেন, কিন্তু তারা নিজেরা তো বুঝতে পারছেন না। তারা ভাবছেন যে এরা নিশ্চয়ই আমাদেরকে ঠিক পথ দেখাবেন। আমরা এটাই বলতে চাই যে তারা অতীতেও ঠিক পথ দেখাননি, এখনও তারা ঠিক পথ দেখাতে পারবে না, কারণ তারা নিজেরাই বিষয়টা জানেন না। আমাদের সোজাসাপটা প্রশ্ন যে ভারতবর্ষের আইন অনুযায়ী, জনপ্রতিনিধির যে আইন, সেই আইন অনুযায়ী আপনি ভারতের নাগরিক না হলে আপনি ভোটে দাঁড়াতে পারেন না। আজকে এই দেশে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলছেন দরকার পড়লে আমি নাগরিকত্বের আবেদন করব। তার প্রথম প্রশ্ন হতে পারে আপনি ভোটে দাঁড়িয়েছিলেন কি করে? আপনি যদি এখন নাগরিকের আবেদন করবে, তাহলে কি ভারতবর্ষ এরকম একটা দেশ যেখানে দেশের নাগরিক না হলেও ভোটে দাঁড়ানো যায়? তাহলে তো আমরা বাইরের যে কাউকে, মানে যে কোনো দেশের যে কেউ এসে বলতে পারে, আজকে মালদ্বীপের প্রেসিডেন্ট এসে বলতে পারে আমি ভারতের হয়ে ভোটে দাঁড়াবো। তাহলে এটা তো নিশ্চয়ই হতে পারে না। তাহলে লজিক্যাল জায়গাগুলো, আইনি জায়গাগুলো আসলে এইভাবেই, এগুলো এরা যারা নেতা আছেন তারা বোঝেন, তারা এগুলোকে বলতে চান না, কারণ বললে তাদের নিজেদের যে নেতৃত্ব দেওয়ার যে জায়গাটা, সেটাই প্রশ্নের মুখে পড়ে যাবে। আজকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কী করে বলবেন? মানে তাকে তো এই উত্তর দিতে হবে যে আপনি ভোটে দাঁড়িয়েছেন কী করে। তো ফলত এই জায়গাগুলো পরিষ্কার হয়, আপনারা বলুন যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, আর তা নাহলে বলুন আমাদের নাগরিকত্বের প্রয়োজন নেই, কারণ ইতিমধ্যে আমরা ভারত সরকারের যা যা নথি, সেই নথি অনুযায়ী আমরা অলরেডি উই আর সিটিজেন অফ ইন্ডিয়া। তো ফলত এই জায়গাটা নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া, বহু মানুষ আমাদের কাছে জানতে চান। আমরা আমাদের যা বোঝাপড়া, আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং, সেটা আমরা তাদেরকে বলি, পরিষ্কার ভাষায় বলি যে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, শুধু খেয়াল রাখবেন আপনারা আসামের ভুল করবেন না। আসামে যে ভুল হয়েছে, যে নিজেরা হচ্ছে ডকুমেন্ট দিয়ে দিয়েছে, সেই কাজ আপনারা করতে যাবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বহু মানুষ আজকে তারা ভাবছেন যে সত্যি তো সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, এখানে তো বলা হয়নি যে নাগরিকত্ব কারা হবে, তাহলে হয়তো আমাদের এখানে চিন্তার কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে যে সত্যি সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, ঠিকই। এখন আইন দেখুন, আইন ব্যাপারটা কি? আইন যেমন ধরুন IPC 420, আপনার সঙ্গে কোনো একটা প্রতারণা হয়েছে, এবার আপনি যদি সেই প্রতারণার সমাধানে কোনো আইনি সহায়তা চান, তাহলে আপনি IPC 420-তে আপনি গিয়ে আবেদন করতে পারেন এবং সেই আইনের সহায়তা আপনি নিতে পারেন। একই রকমভাবে আপনি যদি মনে করেন যে আপনার নাগরিকত্ব প্রশ্নের মুখে, তাহলে আপনি এই নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে গিয়ে আপনি আবেদনের সুযোগটা নিতে পারেন। তাহলে আইন আইনের মতো আছে, নেবেন কি নেবেন না এটা ঐচ্ছিক বিষয়, যে কোনো আইনই তাই। কিন্তু সমস্যা হচ্ছে কখন এটা ঐচ্ছিক না হয়ে ম্যান্ডেটারি হয়ে যাবে, হবে যদি আসামের মতো গোটা দেশ জুড়ে NRC লাগু হয়। কারণ NRC করার উদ্দেশ্যই হচ্ছে খুঁজে বার করো কে আমার দেশের নাগরিক আর কে অবৈধ অনুপ্রবেশকারী। তখন কিন্তু আপনার কাছে আর কোনো অপশান নেই, তখন কিন্তু আপনি আর কোনো স্কোপ পাবেন না যে আচ্ছা ঠিক আছে আমি সহায়তা নেব বা নেব না, যে আচ্ছা ঠিক আছে আমি যদিও উদ্বাস্তু কিন্তু আমার মনে হচ্ছে না আমার এই আইনের সহায়তার প্রয়োজন আছে। তখন আপনার কাছে এই স্কোপটা থাকবে না, তখন এই দানবীয় আইন কিন্তু আপনাকে গিলে খাবে, ঠিক যেরকমভাবে আসামে 19 লক্ষ মানুষকে গিলে খেয়েছে। সেই কারণে এই আইনটাকে বলবৎ হতে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন হওয়াটা প্রয়োজন।
এই কারণে নয় যে এই আইনে নাগরিকত্ব কারা হচ্ছে, এই আইনে নাগরিকত্ব বাদ চলে যাওয়ার প্রভূত সম্ভাবনা হচ্ছে যখন এনআরসি হবে। কারণ এনআরসিতে যে সেট অফ ডকুমেন্টস তারা চাইবে, আজকে যদি বলে যে 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ আগের হচ্ছে তোমার জমির দলিল দেখাও, আমরা যারা উদ্বাস্তু আমাদের কাছে সেই দলিল নেই, আমরা দেখাতে পারবো না। স্বাভাবিকভাবে 1948 সালে 19শে জুলাইয়ের পর যারা এপারে এসছেন তারা অত্যাচারের ডকুমেন্ট দেখাতে পারবেন না, তাদের নাম বাদ যাবে, এবং বাদ গেলে এই আইনে তাদের নাম ফেরত কোনোভাবেই আসবে না, এটা আমরা জোর গলায় বলছি। ফলত এই আইনে এখন নাম বাদ যাবে না বলে যারা আনন্দ পাচ্ছেন, হতেই পারে ধরুন এই এলাকার পূর্বতন মুসলমান যারা আছেন, আমাদের এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যারা মানে সেই সিরাজদৌল্লার সময় থেকে যারা এখানে বসবাস করছেন, কিন্তু তারা অধিকাংশ দরিদ্র, তাদের অনেকের কাছে এই ধরনের কোনো জমির দলিল নেই, বা থাকলেও সেখানে প্রচুর নামের ভুল আছে। হয়তো বাবার নাম শেখ জিয়াউদ্দিন, ভোটার কার্ডে আছে জিয়ারুল শেখ, আমরা বহু সময় দেখেছি আসামে এই ঘটনা। তো সেই মানুষটি এপার বাংলার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও তার নাম কিন্তু এনআরসি হলে বাদ যাবে, এবং এই আইন যেহেতু মুসলমানদেরকে কোনো স্কোপ দেবে না, ফলে তখন কিন্তু এই মানুষটির নাম বাদ পড়ে যাবে। সেই কারণে আমরা বলছি যে এই আইন আসলে এক ধরনের ধর্মীয় যে মানে ধর্ম নিরপেক্ষতার যে নীতি, তাকে কিন্তু এটা লঙ্ঘন করছে। কারণ কোনো এপার বাংলার স্থায়ী মুসলমানের নাম যদি কোনো কারণে বাদ চলে যায়, তাহলে তার নাম কিন্তু আর এই আইনে ফেরত আসবে না। একই যুক্তি শুধুমাত্র মুসলমান নয়, আদিবাসীদের জন্য প্রযোজ্য, একই যুক্তি গোর্খাদের জন্য প্রযোজ্য। কারণ কেউ বলতে পারবেন না পাকিস্তানে গোর্খারা আছেন, বা বাংলাদেশে গোর্খারা আছেন, বা আফগানিস্তানে গোর্খারা আছেন। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে কোনো গোর্খা বা আদিবাসী মানুষ তো এবার বাংলায় আসবেন না, হতেই পারে না এটা। ফলত তাদের নাম যদি বাদ যায়, যেটা আসামে হয়েছে, 2 লক্ষর বেশি গোর্খা এবং আদিবাসী জনজাতি মানুষের নাম বাদ গিয়েছে, তাদের নাম কিন্তু আজও ফেরত আসেনি। তাই এই আইন একই সঙ্গে যেরকম ধর্মনিরপেক্ষতার যে কাঠামো, তাকে যেরকম আঘাত করছে, একই সঙ্গে আমাদের দেশে জনজাতি অংশের যে মানে অধিকার, যেটা সংরক্ষণের মাধ্যমে দেওয়া আছে সংবিধানের মধ্য দিয়ে, বাবা সাহেব আম্বেদকর যা প্রণয়ন করে গেছেন, তাকেও কিন্তু আঘাত করছে। তো ফলত সমস্ত দিক থেকেই এই আইনটি একটি সরাসরিভাবে বলতে গেলে দেশের জনগণের বিরোধী একটি আইন। তো সেই কারণে মিশ্র প্রতিক্রিয়া যারা দিচ্ছেন, তাদের প্রতি আমার আবেদন থাকবে যে আপনারা এই আইন সম্পর্কে আরেকটু বিস্তারে জানার চেষ্টা করুন। আর সর্বোপরি রাজনৈতিক যে নেতা নেত্রীরা আছেন, তাদের প্রতি আমার আবেদন থাকবে আপনারা মানুষকে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করুন। অকারণে ভোটের রাজনীতি করার জন্য বিভ্রান্ত করবেন না, কারণ এটা কিন্তু আর 5টা ভোটের ইস্যু নয়, এটা নাগরিকত্বের ইস্যু, সবথেকে বড় ইস্যু। এখানে ভোটের রাজনীতিটা দয়া করে আপনারা করবেন না, সঠিক তথ্য মানুষকে জানান। আমাদের কাছে অলমোস্ট ক্লিয়ার। আমি একটু ছোট ছোট 2টো পয়েন্ট আর আলোচনা করে নেব। 1 নম্বর হচ্ছে আপনাদের যেটা বক্তব্য, এটার মধ্যে একটা লিগ্যাল ব্যাটেলের খুব বড় জায়গা রয়েছে, আর অন্যদিকে রাস্তায় নেমে আন্দোলন ইত্যাদি বিভিন্ন রাজনৈতিক দলও করছে, আপনারাও করছেন, সেগুলোও করছেন। তো লিগ্যাল ব্যাটেলে তাকিয়ে থাকা, এটাই যদি এটার অন্যতম কাজ হয়ে থাকে, সত্যিই কি আগেরবার যে স্লোগানটা উঠেছিল কাগজ আমরা দেখাবো না, এই কাগজ আমরা দেখাবো না প্রভিশনটা কোথাও থাকছে না? এটা আপনাদের একদম একটা তৈরি হওয়ার কথা, এটা প্রভিশনটা কি এখানে সম্ভব? দেখুন, যে কোনো লড়াই, সেই লড়াইকে আসলে আপনাকে দুভাবেই লড়তে হয়। আইনি পথেও যেরকম লড়তে হবে, রাস্তার আন্দোলনও একই রকমভাবে করতে হবে। তার কারণ আইন কাদের জন্য? আইন দেশের মানুষের জন্য। আর দেশের মানুষ কিন্তু সারাক্ষণ আদালতে গিয়ে বসে নেই, তো দেশের মানুষ কিন্তু দেশের রাস্তায়, পথে, ঘরবাড়িতে আছেন। তাই আইনের লড়াই যেরকমভাবে লড়া, সেটা তো যারা আইনি বিশেষজ্ঞ আছেন, যারা আমাদের এই মতকে পোষণ করেন যে এই আইনটি অসাংবিধানিক আইন, এই আইনটি দেশের গণতন্ত্রের বিপক্ষে যাওয়া একটি আইন, দেশের যে সংবিধান বিরোধী একটি আইন, তারা তো নিশ্চিতভাবে সেই আইনি লড়াই লড়বেন। কিন্তু একই সঙ্গে সাধারণ মানুষ এই আইন প্রণয়নের ফলে এবং এই আইনের সহায়তা নিতে গিয়ে আসলে যারা বিপদে পড়বেন, তাদেরকে বোঝানোর জন্যও কিন্তু হচ্ছে রাস্তার লড়াইটা অনেক প্রয়োজন। আর রাস্তার লড়াইতে সবথেকে আগে যেটা বুঝতে হয় যে কোন শব্দটা প্রয়োগ করলে মানুষ সেটাকে সহজে গ্রহণ করবেন, এবং সেই সহজে গ্রহণ করার আসল বিষয়টাই হচ্ছে এইটা যে এই দেশের সরকার
আসলে কাগজের মধ্য দিয়ে নাগরিকত্বকে ডিসাইড করতে চাইছেন, এবং আমরা বলতে চাইছি যে কাগজের মধ্য দিয়ে নাগরিকত্ব ডিসাইড করা সম্ভব নয়। এবং সেটা সম্ভব নয় এই কারণে, কারণ এই দেশের সরকারই তা করতে ব্যর্থ। যদি এই দেশের সরকার কাগজটাকে ঠিকঠাক করতো, যদি এই দেশে এরকম একটা ব্যবস্থা থাকতো প্রথম বিশ্বের দেশগুলোর মতো, যে না আমার কাছে একটা কার্ড আছে, যে কার্ডে যা তথ্য আছে সেই তথ্যগুলো সম্পূর্ণ ঠিক, তা তো নয়। আজকে আমার নাম আধার কার্ডে ভুল আসছে তো আমার জন্য নয়, আসছে তো এই দেশের যে অপদার্থ যে প্রশাসনিক যে দপ্তরগুলো আছে তাদের অকর্মণ্যতার জন্য আমার নামটা ভুল আসছে। বারংবার আমরা বলছি যে আমাদের এখানকার ঠিকানার নামটাকে ঠিক করতে হবে। কে এম রায়চৌধুরীর জায়গায় কে এস রায়চৌধুরী রোড আজও হয়ে আসছে গত ৪৫ বছর ধরে। তাহলে এর দায়ভার কিন্তু আমার বা আপনার মতো সাধারণ মানুষের নয়, এর দায়ভার প্রশাসনের। তাহলে আজকে প্রশাসন তার কাজ করতে ব্যর্থ। আজকে প্রশাসন ব্যর্থ সাধারণ মানুষকে একটা সঠিক পরিচয়পত্র সঠিকভাবে দিতে। তারা আবার সেই পরিচয়পত্রের ভিত্তিতে যদি এখন দেশের মানুষকে বলে যে তুমি ভাই নাগরিক, তুমি নাগরিক নও, তখন দেশের মানুষের সামনে একটাই অপশান থাকে বলার, যে হাম কাগজ নেই দিখায়েঙ্গে। কারণ কাগজ তো তোমরা দিতেই পারছো না। কাগজ যদি দেখাতে হয় তাহলে ঠিক সবার আগে যারা, আমি খুব বিপজ্জনক একটা জিনিস বলছি আপনাকে, সেটা হচ্ছে যে ধরুন রাজনৈতিক মঞ্চ থেকে বলা হচ্ছে যে অমুক কাগজ চাইলে দেবেন না, তমুক কাগজ চাইলে দেবেন না, সঙ্গে সঙ্গে প্যারালালি আরেকটা জিনিসও আসছে, সেটা হচ্ছে যে অমুকের নাম করে এসে আপনার কাছে কাগজ চাওয়া হতে পারে, সেক্ষেত্রেও আপনি দেবেন না। এবার এই যে সন্দেহগুলো তৈরি হওয়া, ধরুন আমরা তো ফোন কোম্পানির কাছেও একগাদা ইনফরমেশন দিয়ে রাখি, তো সেইটা মানে হাউ মাচ ভ্যালিড দিস পার্টিকুলার স্লোগান ইজ। প্রথম কথা এটা আমাদের বুঝতে হবে যে আজকের তারিখে আমি যদি খুব লিবারালি ব্যাপারটাকে দেখি, তাহলে দেশের সরকারের কাছে তো সব তথ্যই আছে। দেশের সরকারের কোনো একটা সিস্টেম চালু করবার জন্য আলাদা করে তথ্য নেওয়ার প্রয়োজনটা কি? দেশের সরকারের কাছে ইনকাম ট্যাক্সের ডেটাবেস রয়েছে, দেশের সরকারের কাছে আধারের ডেটাবেস রয়েছে, দেশের সরকারের কাছে ভোটারের ডেটাবেস রয়েছে। তাহলে ওয়েন অল দ্য ডেটাবেস ইজ অল উইথ দ্য গভর্নমেন্ট, সমস্তটাই যখন সরকারের কাছে রয়েছে, তাহলে আলাদা করে কাগজ দেখাও, এর প্রথম কথা হচ্ছে কোনো যৌক্তিকতা নেই এক। দ্বিতীয়ত, যদি কোনো ধরনের কোনো কিছু করতে হয় সরকারকে, তাহলে সরকারকে সোজাসুজি বলতে হবে যে আমরা এনআরসি চালু করতে চলেছি, তার জন্য আপনাদেরকে কাগজ দেখাতে হবে। কিন্তু এই জনগণনার মধ্য দিয়ে ঘুরপথে আমি এনপিআর করব, বা হচ্ছে এই আধারের হচ্ছে ভেরিফিকেশনের মধ্য দিয়ে আমি ঘুরপথে এনআরসি করব, এইটা চলবে না। গভর্নমেন্টের এটুকু হচ্ছে বুকের পাটা থাকা দরকার যে আমি যেটা করতে চলেছি সেটা আমি সরাসরি করব, ঘুরপথে করা যাবে না। এবার সরাসরি যদি করতে হয় তখন আমরা দেখে নেব, তখন আমরা আমাদের যে মানে রাস্তার লড়াই, সেই রাস্তার লড়াইয়ের স্লোগান কী হবে। যখন 19 সালে এই আইন যখন চালু করা হচ্ছিল, তখন এই ধরনের একটা বক্তব্য আমাদের মধ্যে ছিল যে আমাদের যে সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, আদিবাসী ভাই বোনেরা আছেন, যারা হচ্ছে একেবারে মানে জনশ্রমিক যারা আছেন, তাদের কাছে, ভাগ চাষিদের কাছে এই ধরনের সমস্ত ডকুমেন্ট নেই। আসামে আমরা দেখতে পেয়েছিলাম ডকুমেন্টসের কারণে নাম বাদ গেছিলো। ফলে আমরা সেই সময় দাঁড়িয়ে বলেছিলাম যে আপনারা কাগজ দেখাবেন না যতক্ষণ না আপনারা এই কাজগুলোকে ঠিক করছেন। গত 5 বছরে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের জায়গায় জায়গায় আমাদের যে সমস্ত আমাদের মতো সংগঠন যারা আছেন, তারা গিয়ে একেবারে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে তাদেরকে বিভিন্ন যে সমস্ত কাগজের যে সমস্ত সমস্যা ছিল, সেই সমস্যাগুলোকে অনেকভাবে দূরীভূত করা গেছে। তারপরেও যদি আজকে আমাদের মনে হয় যে কাগজের ভিত্তিতে এই কাজ করতে গেলে শুধুমাত্র কাগজের ভিত্তিতে নাম বাদ পড়ে যেতে পারে, তাহলে অবশ্যই আমরা এই স্লোগানকে সামনে রাখবো যে আমরা কাগজ দেখাবো না। কাগজ যদি দেখাতে হয় তাহলে সবার আগে আমাদের দেশের সরকার তারা কাগজ দেখাক, তাদের যারা মন্ত্রী আছেন, তাদের যারা দণ্ডমুণ্ডের কর্তারা আছেন, তারা কাগজ দেখাক, তারা একটা এক্সাম্পল সেট করুন। এখানে যে সমস্ত সো কল্ড যারা বলছেন আমরা নাগরিক নই এবং মন্ত্রী হয়ে বসে আছেন, তারা আগে কাগজ দেখান, তারপরে দেশের মানুষ কাগজ দেখাবেন, নিশ্চিতভাবে দেখাবেন। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে একদম বড় বড় নেতাদের তরফে, বিজেপির নেতাদের তরফে বা অনেক জায়গাতেই একটা কথা খুব কমনলি বলছে, জানতো অন্য কোনো দেশে, সেই দেশে গিয়ে আপনারা কি করে থেকে যাচ্ছেন, বাড়িঘর করে ফেলছেন, বংশের পর বংশ থেকে যাচ্ছেন, সেটা কি করে পসিবল হয়? তাহলে কেন ভারতবর্ষে হবে? এই যে কথাটা কেন ভারতবর্ষে হবে, এটার
মানে সত্যিই কি কোনো উত্তর আছে? প্রথম কথা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির মাননীয় মন্ত্রী এবং নেতৃত্বদেরকে আগে এই দ্বিচারিতা থেকে বেরিয়ে আসতে হবে যে তাঁরা এই দেশের যে কোটি কোটি উদ্বাস্তু মানুষ আছেন, যার অধিকাংশটাই বাঙালি এবং আরেকটা অংশ পাঞ্জাবি, তাঁদেরকে এরা কী চোখে দেখতে চান? তাদেরকে এরা এই দেশের অংশ হিসেবে দেখতে চান, নাকি তাদেরকে এরা অনুপ্রবেশকারী দেখতে চান? কারণ একদিকে আপনারা বলবেন যে যান তো অন্য কোনো দেশে গিয়ে দেখুন আপনারা করতে পারেন কি না, তাহলে সেখানে অ্যাকচুয়ালি তারা একটা উদ্বাস্তু বিরোধী একটা কথা বলছেন, যে উদ্বাস্তুরা এখানে এসে আমাদের জমি জায়গা দখল করে হচ্ছে এই সমস্ত করেছে। এবং সে প্রমাণ আমরা দেখেছি। অরুণাচল প্রদেশ এমন একটি রাজ্য যে রাজ্যে বিজেপি আসামে এনআরসির আগে এই বক্তব্য রেখেছিল যে কেন আমরা এনআরসি করছি আমরা যারা ওপার থেকে এসছে তাদেরকে আমরা তাড়িয়ে দেবো, তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদের যে জমি জায়গা যা তারা দখল করে রেখেছে সেটা আমরা তোমাদেরকে দেবো। এই একই বয়ান আমরা এই পশ্চিমবঙ্গে শুনেছি, বাঁকুড়াতে, বীরভূমে, আদিবাসী অঞ্চলে। তাহলে একদিকে তারা এটা বলছেন যে উদ্বাস্তুরা আসলে হচ্ছে তারা অনুপ্রবেশকারী। মাননীয় অমিত শাহ এখানে এসে বলে গেছেন যে উই পোকার মতো ঠিক করছে। দিলীপ ঘোষ বলেছেন 2 কোটির বেশি অনুপ্রবেশকারী এখানে আছে, আমরা তাদেরকে লাথি মেরে তাড়িয়ে দেব। তাহলে এই 2 কোটি অনুপ্রবেশকারী কারা? মুসলমান? এটা তো কেউ বলবে না। তার কারণ ওপার বাংলা থেকে যারা এসছেন তারা কেউ মুসলমান নয়, কারণ ওটা তো মুসলিম প্রধান দেশ। ওখান থেকে মুসলমানরা কোন দুঃখে আসতে যাবেন? পাকিস্তান মুসলিম প্রধান দেশ, ওখান থেকে মুসলমানরা কেন আসতে যাবেন? এসছেন কারা? এসছেন সে দেশে সংখ্যালঘু হিন্দুরা। তাহলে একদিকে আপনি অনুপ্রবেশকারী বলে বলছেন যে এদেরকে তাড়িয়ে দেবো, কোন দেশে এদেরকে জায়গা দেওয়া যায়, আরেকদিকে হচ্ছে আপনারা কুমিরের কান্না করবেন যে হচ্ছে আহা আমাদের মতুয়া ভাই বোনেরা, আমার উদ্বাস্তু নমশূদ্র ভাইয়েরা, তারা নাগরিকত্ব পাচ্ছে না, দেখো তোমাদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছি, আর তাই হচ্ছে আমাদের বিরুদ্ধে এসব কথা বলা হচ্ছে। আসলে ওনাদের উদ্দেশ্যটা খুব স্পষ্ট। ওনারা এই উদ্বাস্তু মানুষদের কাউকেই নাগরিকত্ব দিতে চান না। যদি দিতে চাইতেন তারা নিঃশর্ত নাগরিকত্ব দিতেন। এত ধরনের কোনো রকম শর্তের প্রয়োজনই ছিল না এই আইনে। এই আইনে এই শর্তগুলো আনাই হয়েছে এই উদ্দেশ্যে। একটা হচ্ছে যে যতদিন না এটা হচ্ছে ততদিন অবধি এদের ভোটটা নিয়ে নাও, এবং তারপরে যখন আইনের মাধ্যমে যদি কেউ কাগজ দেখাতে পারলো সে থাকলো, অধিকাংশ তো পারবে না, তাহলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে বা বিভিন্ন জায়গাতে রাখা হয়। আমি শেষ করব, আপনার যে আপ বা বিভিন্ন রাজনৈতিক দল যে আশঙ্কাটা করছেন যে এই এত বড় অংশের মানুষ তারা যদি এখন এখানে চলে আসেন তাহলে কী হবে। আমরা সমস্ত এই রাজনৈতিক দল যারা বাংলার রাজনীতির সঙ্গে পরিচিত নন, যারা বাংলার ভৌগোলিক এবং সামাজিক যে বৈচিত্র্য তার সঙ্গে পরিচিত নন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এই বাংলায় যে 10 কোটি মানুষ আছেন তারা প্রত্যেকেই এই দেশের নাগরিক। নতুন করে এই আইন প্রণয়নের ফলে আজকে রাতারাতি বাংলাদেশ থেকে গুচ্ছ গুচ্ছ মানুষ এখানে চলে আসবেন, এই ঘটনা ঘটবার কোনো সম্ভাবনাই নেই। কারণ বাংলাদেশে এখন যারা বসবাস করছেন সে দেশেও এখন যথেষ্ট পরিমাণে একটা শান্ত আবহাওয়া রয়েছে, সেখানে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ফলে সেখান থেকে আমার যে সমস্ত হিন্দু ভাই বোনেরা সেখানে আছেন তারা সেখানে যথেষ্ট পরিমাণে তারা ভালোভাবেই তারা বসবাস করছেন। যদি অদূর ভবিষ্যতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেও এবং তারা যদি হচ্ছে এখানে আসেন, সেই সংখ্যাটা এমন কোনো সংখ্যা হবে না যে সংখ্যার জন্য ভারতবর্ষ জনভারে একেবারে হচ্ছে ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরে ডুবে যাবে, এরকম কোনো সমস্যা নেই। তার থেকে বরঞ্চ তারা নিজেরা তাদের যে সমস্ত জায়গা আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, এইসব জায়গায় তারা তাদের যে জনসংখ্যার যে নীতি সেটাকে তারা প্রণয়ন করুন। যে পরিমাণে জনবিস্ফোরণ তাদের ওখানে ঘটছে তাতে ওই রাজ্যগুলিতে এরপরে আর হচ্ছে থাকবার জায়গা পাওয়া যাবে না, সে ব্যাপারে আমরা নিশ্চিত। বাংলা নিয়ে অত ভাবতে হবে না। বাংলাতে আমাদের এখনও শস্য শ্যামলা বাংলা, প্রচুর আমাদের জায়গা রয়েছে। আমরা সেখানে ওপার বাংলা এপার বাংলা, উদ্বাস্তু এপারের মানুষ, আমরা সকলে মিলে একসঙ্গে বাঙালি হিসেবে এখানে আমরা যথেষ্ট শান্তিতে, সম্প্রীতিতে এবং আমাদের বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় রেখে আমরা থাকবো এবং একসঙ্গে এই আইনের বিরুদ্ধে আমরা লড়ব। আমরা আমাদের আলোচনাকেও এখানেই শেষ করতে হবে। এই মুহূর্তে আমরা যখন আলোচনাটা করলাম তখন কিন্তু সিএ এর বিরুদ্ধে একটা স্টে অর্ডার চাওয়া হয়েছে এবং 150টার উপরে অলরেডি পেন্ডিং আবেদন রয়েছে। তার রেজাল্ট কী হবে আগামী দিনে আমরা জানি না। ফলে আমরা একটা হোলিস্টিক ছবি দেখাবার আপনাদের চেষ্টা করলাম, যে যারা বলেছেন কাগজ দেখাবো না তাদেরকেই জিজ্ঞেস করলাম কাগজ না দেখাবার কোনো উপায় আছে কি না, এবং তার সঙ্গে এটাও পরিষ্কার করলাম যে কেন সিএ এনআরসি একটাকে আরেকটার পেছনেই
হতে হবে বা ক্রোনোলজি বলে যেটা বলা হয়েছিল সেটা কেন, এবং সেটার কি কি এফেক্ট, কি কি সন্দেহ থেকে যাচ্ছে, এগুলো নিয়ে আজকের আলোচনাটা আমরা শেষ করলাম। আগামী দিনে আমাদের সঙ্গে থাকবেন। আর যে নিচে যে আমাদের টুইটার, ফেসবুক এগুলোকেও একটুখানি ফলো করবেন, তাহলে ভালো হয়।